দেখুন, একটা সরকার ক্রমাগত দেওয়া নিয়ে যে ছকটা তৈরি করছেন, যে খেলাধুলাটা করছেন, প্রতিনিয়ত আমরা সেই নিয়ে নিরন্তর চর্চা করছি, খবর রাখছি, সন্ধান করছি। আমাদের কাছে একটা খবর এসে পৌঁছেছিল যে প্রভিডেন্ট ফান্ড, জেনারেল প্রভিডেন্ট ফান্ডের মধ্যে যে টাকাটা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি কর্মীদের দেওয়া হবে এবং 2 বছর সেই টাকাটা তুলতে পারবেন না সরকারি কর্মচারীরা। এর মধ্যে ছকটা কি বোঝার চেষ্টা করছিল এবং ছকটা খুব পরিষ্কার ছিল যে এই জেনারেল প্রভিডেন্ট ফান্ডের মধ্যে টাকাটা রাজ্য সরকার দিতে বিলম্ব করবে। আপনি জানতেও পারবেন না 2 বছরের মধ্যে যে আলটিমেটলি টাকাটা জমা পড়লো কিনা। 2 বছর তো অনেক দেরি, 24 মাস দেরি। এই সরকার যদি আসে সেটাও দেবে না, আর এই সরকার যদি না আসে তাহলে অন্য সরকারকে দায়ভারটা নিতে হবে। এই ছকটা রাজ্য সরকার কিন্তু তৈরি করেছেন। আমি বারবার করে বলেছি আপনাদের কাছে অতীতেও যে ওই জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ডের মধ্যে যে বকেয়া ডিএটা দেওয়ার কথা, সেই টাকাটা সরকার মারবে প্রভিডেন্ট ফান্ডের টাকার মধ্যে। 2 বছর লক করে দেওয়ার মধ্যে সেই পরিকল্পনা লুকিয়ে আছে। ঠিক এই বাস্তবতার মধ্যে আজকে আমি এই প্রতিবেদনটা নিয়ে এলাম কেন, যে আমি যখন খবরটা নিরন্তর পাচ্ছিলাম যে প্রভিডেন্ট ফান্ডে আলটিমেটলি সরকার টাকাটা দেবে না, এবং আপনি জানতেও পারবেন না শেষ পর্যন্ত যে প্রভিডেন্ট ফান্ডে সরকারটা জমা দিল কিনা। সরকার কৌশল করে কিন্তু পুরো ব্যাপারটা, প্রসেসটাকে বিলম্ব করে দিল, এবং শেষ পর্যন্ত যখন জানতে পারলেন প্রভিডেন্ট ফান্ডের মধ্যে সরকার 2 বছরের মধ্যে টাকাটা জমা দেয়নি, আলটিমেটলি হোয়াট ইউ আর লুজিং, আপনি ভেবে দেখেছেন? যে টাকাটা আপনি মেয়ের বিয়েতে খরচা করতে পারেন, যে টাকাটা আপনি চিকিৎসার জন্য খরচা করতে পারেন, যে টাকাটা আপনি কোনো একটা লোন নিয়েছেন তার ইনস্টলমেন্ট শোধ দেওয়ার জন্য খরচা করতে পারেন, সেই টাকাটাকে প্রভিডেন্ট ফান্ডের মধ্যে দিয়ে সেটাকে আটকে রাখা, লক করে দেওয়া। এবং আপনি হয়তো আপনি যখন জানতে পারলেন যে সরকার দেয়নি, তখন অনেক দেরি হয়ে গেছে। তখন কি আপনি আদালতে ছুটবেন? আমি বলছি এই প্রতারক সরকার, এই সরকার আগামী দিনে যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় ফিরে আসেন, আপনি নিশ্চিত থাকুন কোনো সরকারি কর্মচারী, কোনো অবসরপ্রাপ্ত কর্মচারী যে বকেয়া টাকাটা পাওয়ার কথা দেবে না। এরা চিটিংবাজ মানসিকতা একদম মেন্টালিটিতে চিটিংবাজ, একটা পারিবারিক চিটিংবাজির ব্যবসা চালাচ্ছেন নবান্নতে বসে এই মহিলার তার ভাইপো। ফলত আলটিমেটলি কি হবে? আমি এটা নিয়েই সরাসরি আমার উদ্বেগটা প্রকাশ করেছিলাম। আমি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা কি খবরটা পেয়েছেন যে প্রভিডেন্ট ফান্ডের মধ্যেও এরা টাকাটা ঢোকাচ্ছে না, অথচ বলছে আমি ঢোকাচ্ছি। কারণ এই তো সরকার, দেখুন আমি বলছি, সরকারটা ক্ষমতায় যদি কোনো কারণে এই মহিলা ফিরে আসে না, আগামী দিনে সরকারি কর্মচারীরা ঠিকঠাক মাইনেটাও পাবেন না। আমি আজকে যখন আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি, আমি খবর পেলাম ন্যাশনাল আরবান হেলথ মিশনের যে টাকাটা সরকার পায়, সেই টাকাটাও নিশ্চিতভাবে অন্য কোথাও খরচা করেছে। কেন, কলকাতা কর্পোরেশনের অধীন 144টা ওয়ার্ডে 200টা স্বাস্থ্যকেন্দ্র আছে, এবং এই 200টা স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন এতে গ্রুপ ডি কর্মীদের সংখ্যাও রয়েছে। প্রচুর ফার্মাসিস্ট আছে, টেকনিশিয়ান আছে, অস্থায়ী চিকিৎসক আছেন, নার্স আছেন, ল্যাব টেকনিশিয়ান আছেন, ডেটা এন্ট্রি অপারেটর আছেন, অফিস অ্যাসিস্ট্যান্ট আছেন, এবং প্রায় 2,500 মানুষের ফেব্রুয়ারি মাসের মাইনেটাও ঢোকেনি। কেন্দ্রীয় সরকার কি দেয়নি? খবর নিয়ে জানলাম যে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল আরবান হেলথ মিশনের সমস্ত টাকায় রাজ্য সরকার পেয়ে গেছে। আপনি ভাবুন, এই সময় ঈদের সময় এই যে 2,500 কর্মীর কথা বলছি, এর মধ্যে 500 কর্মী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন। এই 2,500 মানুষকে ফেব্রুয়ারি মাসের মাইনেটাও দেয়নি। আমি বলছি না, আমি এই রিপোর্টটা, ফেব্রুয়ারির বেতন পাননি পুরো স্বাস্থ্যকেন্দ্রের অস্থায়ী কর্মীরা, ঈদের আগে হতাশ। এই রিপোর্টটা গতকালই সংবাদ মাধ্যমে বেরিয়েছিল। আমি তখনই খোঁজ নিলাম যে ন্যাশনাল আরবান হেলথ মিশনে কি টাকাটা আসেনি, যার জন্য সরকার দিতে পারছেন। মানে 60% কেন্দ্রকে দিতে হয়, রাজ্য 40% দিতে হয়। খবর নিয়ে জানলাম ডিপার্টমেন্ট থেকে কেন্দ্রীয় মিশনের সমস্ত টাকা এসছে, রাজ্যের ভাড়ারে টাকা নেই, দেবে কী করে? ফেরেববাজ সরকার, চিটিংবাজ সরকারের যা হয়, আনন্দবাজারের বিলটা ঠিকঠাক মতো মিটিয়ে দিচ্ছেন, বর্তমান কাগজের বিলটা ঠিকঠাক মতো মিলিয়ে দিচ্ছেন। আজকাল প্রতিদিন নিউজ 18 জি24 ঘন্টার ওই যে ডিজিটাল মাধ্যম বা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, তার সমস্ত টাকাটা ঠিকঠাক মতো মিটিয়ে দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি যেখানে মানুষের অধিকারের টাকা, সেই জায়গাগুলোকে মারছেন। চিটিংবাজ, ফেরেববাজ মানসিকতা থাকলে যা হয় তাই হচ্ছে। আমি বলছি, যারা আমার এই প্রতিবেদন শুনছেন, অনুগ্রহ করে যে যেখানে জিতবে তাকে জেতান, কিন্তু এই ফেরেববাজ সরকারটাকে আর ফেরাবেন না। যদি এই সরকারটা একটি ভোটও পায়, এরা কতভাবে জালিয়াতি করছে না, তার দলিল দস্তাবেজ ইতিহাস আমি তৈরি করছি, বিশ্বাস করুন। বাংলার তথাকথিত ওই ঘণ্টাখানেক আলোচনা করেন যারা সন্ধ্যেবেলা বসে,
এসব নিয়ে কোনো আলোচনা করেন না, সব নিয়ে কথা বলেন না। এই যে ন্যাশনাল আরবান হেলথ মিশনের টাকাটা রাজ্য সরকার পেয়েছে কি না এবং সেই টাকাটা দিচ্ছে না কেন, সেটা নিয়ে কোনো কথা বলতে শুনেছেন? কিংবা ধরুন আমি বলছি পিএইচির কন্ট্রাক্টররা টাকা পাচ্ছেন না, সারা মানে সে বহরমপুর বলুন শিলিগুড়ি বলুন, কেউ খবর রাখেন? প্রিন্টিং মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া এদের নিয়ে কোনো খবর করেন? কিংবা রাজ্য সরকারের অসংখ্য পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, অসংখ্য মানে যারা ঠিকাদার রয়েছেন, সমস্ত টাকাটা সরকার মেরে বসে রয়েছে, দিচ্ছেই না। কাজ করতে হলে করো, না হলে না করো না, এরকম একটা মেন্টালিটিতে রয়েছে। ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে আমি আজকে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে জিজ্ঞেস করেছিলাম যে শেষ পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডে যে দেওয়ার টাকাটা দেওয়ার ছকটা এ রাজ্যের সরকার তৈরি করেছে বকেয়া ডিএর, সেটাও কি মারার ধান্দায় যাচ্ছে? আমার কাছে রিপোর্ট এখনও পর্যন্ত সেদিকে কোনো উচ্চ বাচ্চা নেই, অথচ ওইটা বলে মানুষকে ভুল বোঝানোর একটা চেষ্টা করছেন। কি বললেন ভাস্কর ঘোষ? আমি কথায় ধরলাম, সরাসরি ফোনে ধরলাম, এই বিষয়টা নিয়ে তারাও কিছু কিছু খবর পেয়েছেন, ইনপুট পেয়েছেন। বললেন যে আমরা সরাসরি এটা নিয়ে সংবাদ মাধ্যমে প্রেস কনফারেন্স করব, আর একটু আমাকে সময় দিন, আমরা সমস্ত খোঁজ খবর নিচ্ছি। আপনার কাছে যে খবরটা এসেছে, কিন্তু আমি আমার মতো করে খবর সংগ্রহে যেটুকু পেয়েছি, আমি সেটার প্রেক্ষিতে দাঁড়িয়ে ভাস্করবাবুকে যা যা প্রশ্ন করেছিলাম, কি বলেছেন শুনুন। নমস্কার ভাস্করদা, সন্ময় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ বলছি, একটা খবর আমি গত কয়েকদিন ধরে পাচ্ছি এবং খুব রিলায়েবল সোর্সেই খবরটা পাচ্ছি যে প্রভিডেন্ট ফান্ডের 2 বছরের জন্য লক করে দেওয়া, যেটা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে করেছেন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি স্তরের সরকারি কর্মচারীরা 2016 থেকে 2019 পর্যন্ত। এর পেছনে যে মোটিভটা ছিল সরকারের, যে প্রভিডেন্ট ফান্ডে আদৌ টাকা জমা দিচ্ছে কিনা সাধারণ মানুষ কিন্তু জানতে পারবেন না। তার মানে টাকা না দিয়ে প্রভিডেন্ট ফান্ডের গল্পটা বলে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি কে লক করে রাখা। এই খবরটা যে মানে প্রভিডেন্ট ফান্ডে আদৌ টাকা জমা দিচ্ছেন না, এই খবরটা কি ঠিক? কিছু খবর পেয়েছেন? আমি খবরটা পেয়েছি বলে আমি আপনাদের কাছে প্রশ্নটা করলাম। না, এটা মানে দুটো ভাগে আমি একটু ভাগ করছি আর কি খবরটাকে। হুম। সেটার প্রথম ভাগটা হলো যে আপনি যে খবরটা পেয়েছেন সেটা যেমন একদিকে ঠিক, আর একটা দিকে হচ্ছে একটা আশঙ্কা তৈরি হচ্ছে। হ্যাঁ। মানে আমরা কর্মচারীরা প্রত্যেক মাসে আমাদের প্রভিডেন্ট ফান্ডের যে পরিমাণ টাকা কাটাই আর কি, এবং আমাদের সেটা পিএফ অ্যাকাউন্টে জমা হয়, হুম হুম এই টাকাটা অ্যাকচুয়ালি হ্যান্ডেলিং করে হচ্ছে রাজ্য সরকারি কোনো সংস্থা নয়। এটা রাজ্য সরকার প্রত্যেক কর্মচারীর কাছ থেকে, প্রত্যেক কর্মচারী তার নিজের যে টাকাটা জমা করছে সেই টাকাটা তারা জমা করেন আবার এজি বেঙ্গলে। এজি বেঙ্গল কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা, হুম তারা সেই পিএফ এর টাকাটাকে ম্যানেজমেন্ট করে। মাঝখানে কিছুদিন মানে বেশ কিছু বছর ধরে এই যে রাজ্য সরকার চেষ্টা চালাচ্ছে কর্মচারীদের এবং স্থায়ী অস্থায়ী সমস্ত স্তরের কর্মচারীদের পিএফ এর যে টাকা, সেই পিএফ এর টাকাটা নিজেদের হাতে নিতে। এবার ঘটনাচক্রে দেখা যাচ্ছে, আপনি যে কথাটা মানে বলছেন সেটা একদম সত্যি কথাই, যে কর্মচারীদের পিএফ এর যে টাকা, সেই টাকা রেগুলার ভাবে রাজ্য সরকার জমা করছে না এজি বেঙ্গলে। আমরা খবরাখবর নিচ্ছি, সেটা বিষয়ে এখনো পর্যন্ত শিওর নই। এজি বেঙ্গলেরও সফটওয়্যারের বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে, সেখানেও গোলমাল যাচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে যেটুকু খবর আমাদের কাছে আসছে সেটা কিন্তু সত্যি করেই মারাত্মক। সেটা আমরা আরো নিশ্চিত হওয়ার পরে সেই খবরটাকে আমরা আরো বিশদে জানাবো। তবে কর্মচারীদের এটুকু জানিয়ে রাখি যে আপনারা যে টাকাটা প্রতি মাসে জমা করছেন, সেই টাকা কিন্তু রিসেন্টলি সরকার এজি বেঙ্গলের কাছে জমা করছে না। আপনার যে অরিজিনাল পিএফ অ্যাকাউন্ট, সেই পিএফ অ্যাকাউন্টে কিন্তু জমা করছে না। এটা একদম মানে সত্যি কথাই। এরপরে দ্বিতীয় যে জায়গাটাতে এলাম, যে বেশিরভাগ কর্মচারী যাদের টাকাটাকে বলা হয়েছে যে পিএফ অ্যাকাউন্টে জমা করা হবে এবং সেই টাকাটা কত টাকা জমা করা হলো সেটা কোনো ব্যালেন্স শো করবে না, সেটা আমরা কেউ দেখতেও পাবো না। মানে আমার টাকা, বকেয়া ডিএর টাকা, সেই টাকাটা জমা হবে, সেই টাকাটা আমারই পিএফ অ্যাকাউন্টে জমা হবে, কিন্তু 2 বছরের আগে সেই টাকা কত টাকা জমা হলো, কবে কবে জমা পড়লো, তার কোনো কিছুই তো খবর আমাদের কাছে থাকবে না। মানে এটা থেকে আমাদের আরেকটা আশঙ্কার জায়গা মনে হচ্ছে যে টাকাটা এই 2 বছরের মধ্যে সরকার আদৌ জমা করবে কিনা, সেটা নিয়েই একটা বড় সন্দেহের জায়গা তৈরি হচ্ছে। যে সুপ্রিম কোর্টের রায়টাকে বাইফার্কেট করে কিভাবে কি করা যায়, সেই জায়গাটাই এরা যেমন খুঁজছে, ঠিক একই রকম ভাবে আমার হকের পাওনা মেরে দেওয়া শুধু নয়, যে টাকাটা আমি নিজে কাটাচ্ছি প্রতি মাসে মাসে আমার বেতন থেকে, সেই টাকাটাকেও নয়ছয় করার একটা প্রচেষ্টা এই সরকার কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং এখান থেকে একটা খুব পরিষ্কার কথা বলি, এই সরকারটা যদি ঘুরে আসে, একদম কর্মচারীরা নিশ্চিত থাকতে পারে, সেটা স্থায়ী অস্থায়ী সমস্ত স্তরের কর্মচারীরা, তারা নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের রেগুলার বেতন আপনারা পাবেন না।
স্থায়ী কর্মচারীদের এখনো পর্যন্ত সেভাবে বেতনের জায়গাটা হাত পড়েনি, কিন্তু বেতনটা তো অর্ধেক পান তারা। কিন্তু পেনশনারদের, বিভিন্ন দপ্তরের পেনশনারদের পেনশন নিয়মিত হয়ে পড়েছে। আশা কর্মীদের, যারা প্রায় স্বাস্থ্য ব্যবস্থাটাকেই একদম তৃণমূল স্তরে ব্যাপারটাকে ধরে রেখেছেন, সেই আশা কর্মীরা গত ফেব্রুয়ারি মাসের বেতন পাননি গোটা রাজ্য জুড়ে। হয়তো কিছু কারণ এরা সরকার দেখাবে কোনো বাহানা, কিন্তু তারা পাননি বেতন। বোনাসের টাকা, ঈদের বোনাসের টাকা আমাদের মুসলিম ভাই বোনেরা অনেক জেলাতেই মানে কর্মচারীদের কাছে টাকাটা ঢুকলো না বোনাসের টাকা। অঙ্গনওয়াড়ি কর্মচারীদের বোনাসের এই যে বোনাসের টাকা যে পরিমাণ টাকা দেওয়া হবে বলা হয়েছিল, তার থেকে টাকা কমিয়ে দেওয়া হয়েছে। মানে এত ধরনের কাজকর্ম এবং দুর্নীতি চলছে, মানে আর্থিক দুর্নীতি চলছে, যে সেগুলো একদম এখন বর্তমানে কি হয়েছে, আগে লুকিয়ে ছুপিয়ে হতো, এখন একদম সে বেআব্রু ভাবে হচ্ছে। মানে এটা একদম অবাক করার মতো বিষয়। হুম। কর্মচারীদের টাকা না, মানে পিএফ এর টাকা মেরে দিচ্ছে, প্রভিডেন্ট ফান্ডে টাকা মেরে দিচ্ছে, এগুলো সাধারণত বেসরকারি কোম্পানির বিরুদ্ধে আমরা অভিযোগগুলো করতাম, সেই অভিযোগগুলো আসতো। কিন্তু এখন সরকার যদি সেই জায়গাতে নেমে যায়, তাহলে পশ্চিমবঙ্গে আর এই টাকা কিন্তু শুধুমাত্র যে আমাদের টাকা তা নয়, কিন্তু মানে অস্থায়ী কর্মচারীদের বিভিন্ন কারখানা মালিকরা যে টাকা জমা করছে, সেই টাকা থেকেও তো এবার হাত দেবে এরা, যে জায়গাতে চলে যাচ্ছে, যদি এটা ফিরে আসে। এবং আমি আজকেই একটা রিপোর্ট পড়ছিলাম, পুরসভার স্বাস্থ্য দপ্তরে প্রায় 2,500 স্বাস্থ্যকর্মী গত মাসের বেতনও এখনো পর্যন্ত হাতে পাননি, অথচ আজকে 21 তারিখ হয়ে গেল। হ্যাঁ, ওটা তো আছেই। আর অথচ এরা হচ্ছে মানে যেসব ইয়েগুলোতে কাজ করে, স্কিমগুলোতে কাজ করে, তার অধিকাংশটাই হচ্ছে কেন্দ্রীয় স্কিম। সেখানে পয়সা কিন্তু মানে বছরের শুরুতেই প্রায় ঢুকিয়ে দেওয়া হয়। তাহলে এই টাকাগুলো যাচ্ছে কোথায়? শুধু ওটা বলছেন কেন, মানে এনএসকিউপি শিক্ষক শিক্ষিকারা 3 মাসে বেতন পায়নি। পাম্প অপারেটরদের 6 মাস বেতন বাকি ছিল, আমরা হইচই করার পরে 1 মাস, না কোথাও কোনো প্রজেক্টে 1 মাস, কোনো প্রজেক্টে 2 মাসের পয়সা দিয়েছে, বাকি পয়সা দেয়নি। মানে ভয়ানক অবস্থা চলছে। মানুষ হয়তো ভাবতেও পারছে না যে কোন দিকে রাজ্যটা যাচ্ছে, এবং প্রত্যেকটা মানুষ যে পরে ভবিষ্যতে এফেক্টেড হবে, এই যুবসাথী, লক্ষ্মী ভান্ডার নিয়ে আমরা কতটা সুরক্ষিত থাকতে পারবো, সেটা রাজ্যের একদম সমস্ত স্তরের মানুষ এবং প্রান্তিক মানুষকেও কিন্তু ভাবনা চিন্তা করতে হবে এবার। তো আপনারা মানে এই প্রভিডেন্ট ফান্ডের খবরটা নিয়ে একটু আমাদের আপডেট দেবেন তো। এটা আমাদের খুব অবশ্যই। চিন্তার জায়গা যে প্রভিডেন্ট ফান্ডের পুরো ব্যাপারটাও মারার ধান্দার দিকে যাচ্ছে কিনা। মানে প্রভিডেন্ট ফান্ড দেখিয়ে 2 বছর লক করে দেওয়ার যে এটা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের যে অঙ্কটা করেছে, এটা তো মারাত্মক একটা মানে খুব কঠিন জায়গায় পৌঁছে যাবে আলটিমেটলি। মানে আপনার সাধারণ মানুষ জানতেও পারলো না আলটিমেটলি বকেয়া ডিএটা আসলে ইনি কোনো কারণে ক্ষমতায় এলে কোনো সরকারি কর্মচারী আর তার এই অধিকারটা পাবেন না, তখন আরো ডেসপারেট হয়ে যাবেন এই মহিলা। একদম হ্যাঁ, একদম। ঠিক আছে ভাস্করদা, আমার আপনার কাছে শুধু নিবেদন রইল যে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত আমরা যে রিপোর্টটা সংগ্রহ করেছি, একটু এর সত্যতাটা একটু যাচাই করে একটু সরকারি কর্মচারীদের অবহিত করবেন। হ্যাঁ, ধন্যবাদ দাদা। ধন্যবাদ।